আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। সবাই দ্রুত ক্লাসটা শেয়ার করে দাও, তোমার বন্ধুদেরকে মেনশন করে দাও যেন দ্রুত সবাই ক্লাসে চলে আসতে পারে। আর তোমরা যারা ক্লাসে চলে আসছো তাড়াতাড়ি আমরা ক্লাসটা শেয়ার করে দিব, দ্রুত শেয়ার করে দিব, খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব আমরা, যেন 2 মিনিটের মধ্যে ক্লাসটা শুরু করতে পারি আমরা। ঠিক আছে, আমরা 2 মিনিটের মধ্যে যেন ক্লাসটা শুরু করতে পারি, যার জন্য খুব দ্রুত ক্লাসটা শেয়ার করে দিব আমরা। তো কে কোথা থেকে দেখতেছো ভাইয়া একটু জানাও, অনেকদিন হলো তোমরা কে কোথা থেকে ক্লাস দেখো, জানা হয় না। কে কেমন আছো এটাও জিজ্ঞাসা করা হয় না। সো আজকে জিজ্ঞেস করতেছি তোমরা কেমন আছো, কে কোথা থেকে ক্লাস দেখতেছো একটু জানাও। তোমরা কে কোথা থেকে ক্লাস দেখতেছো, তোমরা কে কেমন আছো, তোমাদের টেস্ট পরীক্ষার প্রস্তুতি কেমন। সো এইসব বিষয়ে জিজ্ঞাসা করা প্রয়োজন, তো অনেক সময় জিজ্ঞাসা করা হয় না, তো আজকে জিজ্ঞাসা করলাম। তো তোমরা একটু জানাবা ভাইয়াকে যে কার টেস্ট পরীক্ষার প্রিপারেশন কেমন, পড়াশোনা কেমন চলতেছে সবার, গণিতের প্রিপারেশন কেমন, বিশেষ করে যারা সায়েন্সের আছো তো সায়েন্সের প্রিপারেশন কেমন। সবাই একটু তোমাদের প্রিপারেশনের বিষয়টা জানাবো ভাইয়াকে। আর তোমরা একটু তাড়াতাড়ি শেয়ার করে দাও, এই আমি অনেকগুলাতে শেয়ার করলাম, তোমরা একটা ক্লাস শেয়ার করতে চাও না। ভাই আমি তোমাদের প্রত্যেকটা দিনই বলি, তোমরা ক্লাসে আসার পরে তোমাদের ক্লাসটা টাইম লাইনে শেয়ার করে নিবা। মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও, আমাদের যে মেসেঞ্জার গ্রুপগুলো আছে মেসেঞ্জার গ্রুপে একটু শেয়ার করে দাও। তুমি ক্লাসে আসার পরে তোমার টাইম লাইনে ক্লাসটা শেয়ার করে দিবা। এতে কিন্তু তোমার খুব বেশি ক্ষতি হবে না, ক্লাস শেষ তুমি টাইম লাইন থেকে ক্লাসটা ডিলিট করে দিবা। তোমাদের এরকম না যে তোমাদের সবসময় টাইম লাইনে ক্লাসটা রাইখা দিতে হবে। জাস্ট যে টাইম ক্লাস করতেছো এই টাইমটা তুমি যদি টাইম লাইনের ক্লাসটা রাইখা দাও, তোমার বন্ধুদেরকে যদি মেনশন করে দাও, তো সবাই একসাথে ক্লাস করতে পারলাম, সবাই একসাথে শিখলাম, ক্ষতি তো নাই। এখানে যদি 100 জন ক্লাস করে তাও যেটুকু শিখতে পারবা, এখানে যদি 500 জন ক্লাস করে তাও যেটুকু শিখতে পারবা, 5 জন ক্লাস করলেও ওইটুকুই পড়াবো। আর 5 জন ক্লাস করলে আরো কম পড়ানো হতে পারে, কি জন্য যে ক্লাস করতেছে অল্প তো কি মেনশন করে পড়াই। দাও, তো সবাই একসাথে ক্লাস করতে পারলাম। দেখো, তো তাহলে আমরা একটু সবাই মেনশন করে দিই তাড়াতাড়ি। আমাদের মেসেঞ্জার গ্রুপগুলোতে দেওয়া হয়েছে। মমিন সিং থেকে দেখতেছি। আর আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমাদের টাঙ্গাইলের কে কে আছে একটু। আমি টাঙ্গাইলের মানুষ, টাঙ্গাইল জেলার মানুষ হওয়ার পরেও আমাদের টাঙ্গাইলের স্টুডেন্ট সংখ্যা কম পাই। টাঙ্গাইল থেকে কে কে দেখতেছে একটু বলো তো দেখি। টাঙ্গাইল থেকে কে কে আছো, মানে টাঙ্গাইল জেলার থেকে কে কে আছো? টাঙ্গাইল জেলার কয়জন আছো একটু জানাই তো, একটু সাড়া দাও তোমরা, টাঙ্গাইল জেলার কে কে আছো। মেসেঞ্জার গ্রুপগুলো থেকে দিয়ে দিছো ক্লাস তোমরা? আমি একটু দেখে আসি তাও। মেসেঞ্জার গ্রুপগুলোতে দিয়ে দিছো তোমরা ক্লাস? আমাদের অনেকগুলা মেসেঞ্জার গ্রুপে ক্লাস দেওয়া হয় না, ওরা কি ক্লাসে আসে না কেউ একটা গ্রুপ থেকে, ওই সব গ্রুপ থেকে। দাঁড়াও আর 1 মিনিট দাঁড়াও, আমি ওদের কয়েকটা অধ্যায় শেয়ার দেওয়া হয় না তো, কয়েকটা মেসেঞ্জার গ্রুপে ওদেরকে একটু দিয়ে আসি। ওরা তো ক্লাসে আসে না, ওরা ঘুম পারে। আর তোমরা যারা আছো তোমরাও ঘুমে থাকো, কারণ আসার পরে যে একটু শেয়ার করে দিবা, ভাইয়ার জন্য একটু কষ্ট করবা। তোমরা ভাইয়ের জন্য কেউ কষ্ট করতে চাও না, শুধু ভাইয়াই তোমাদের জন্য কষ্ট করবে। আচ্ছা, টাঙ্গাইলের এত কম কি জন্য? টাঙ্গাইলের স্টুডেন্ট পাই না কি জন্য আমি? আমাদের জেলার স্টুডেন্ট নাই, টাঙ্গাইল জেলার স্টুডেন্ট নাই। সংখ্যা নির্ণয়, তারপরে শিখছিলাম আমরা পরিসর নির্ণয়, তারপরে শিখছিলাম আমরা পরিসর থেকে শ্রেণী ব্যবধান কত মানে শ্রেণী ব্যবধান ধরে
শ্রেণীর সংখ্যা নির্ণয়, মানে শ্রেণী ব্যবধান ধরবো আমরা, শ্রেণী ব্যবধান ধরার পরে শ্রেণীর সংখ্যা কয়টা হবে সেটা নির্ণয় শিখছিলাম। তারপরে আমরা কি শিখছিলাম, আমি এত পরে কি জন্য ক্লাসে, দেখো তারপরে আমরা কি শিখছিলাম, তারপরে আমরা শিখছিলাম হলো যে গড় নির্ণয় করা শিখছিলাম, আমরা গড় নির্ণয় করা শিখছি। তো আমরা মোটামুটি অনেক কিছুই শিখছি। আজকে আমরা কি শিখবো, আজকে আমরা, হ্যাঁ এখন একটু, আমার নাম তোমরা এখনো জানো না, আমার নাম তো আমার আইডিতে যারা মেসেজ দিতে তারা তো অবশ্যই জানো, আমার নাম হলো ফারহান আহমেদ রিপন। তো তোমরা আমাকে রিপন বলে ডাকতে পারো, ঠিক আছে। ক্লাস আটকে গেল না, ক্লাস তো চলতেছে। আমি তো এখানে তো স্টুডেন্ট কম না, এখানে 56 জন ক্লাস করতেছে, তারপরে তুমি বলতেছো স্টুডেন্ট কম। 56 জন 57 জন ক্লাস করলে এটা স্টুডেন্ট কম না, ঠিক আছে। দেখো যাই হোক, আমরা এখন শুরু করবো। আর তোমাদের জন্য একটা সুখবর হলো যে আমরা একটা কোর্স চালু করছি, এটার ক্লাস শুরু হবে হলো টেস্ট পরীক্ষার পরে। আর যারা এখন ভর্তি হবে তোমাদের জন্য, যারা টেস্ট পরীক্ষার আগে ভর্তি হবে তাদের জন্য এদের 60% ছাড় থাকবে, ঠিক আছে। যারা এখন ভর্তি হবে, টেস্ট পরীক্ষার আগে ভর্তি হবে। তো আমরা এখন ক্লাস শুরু করবো। আমরা প্রথমেই পড়বো, আমরা প্রথমে শিখবো মধ্যক নির্ণয়। আমরা প্রথমে শিখবো কি, আমরা প্রথমে শিখবো মধ্যক নির্ণয়, তারপরে শিখবো আমরা গড় মানে মধ্যক নির্ণয় শিখবো, তারপরে শিখবো প্রচুরক নির্ণয়। এখন মধ্যক নির্ণয় করার জন্য আমরা সর্বপ্রথম মনে রাখবো আমাদের কয়টা ঘরের প্রয়োজন। এখন মধ্যক নির্ণয় করার জন্য যখন আমরা সূত্রটা পড়ি, আমরা আগে সূত্র জানি। আমাদের একজনে বললো ভাইয়া কোথায় কি লাগবে এটা শর্টকাটে মানে ওই মানে ইয়াকান শেখান, আমাদের জাস্ট আমরা যদি সূত্রটা মনে রাখতে পারি, কতগুলা ঘর লাগবে কি কি লাগবে অটোমেটিকলি চলে আসবে। তো আমরা যদি মধ্যকের কথা বলি, আমরা যদি সর্বপ্রথম মধ্যকের কথা বলি, মধ্যক নির্ণয়, মধ্যক নির্ণয়ের সূত্র কি, এল প্লাস n/2 মাইনাস এফ সি গুণন h/fm। এখন দেখো, যখন আমি এই সূত্রটা লিখে ফেললাম, যখন আমি এই সূত্র লিখে ফেলছি, বুঝার চেষ্টা করো। এখন আর কমেন্ট করো না প্লিজ, প্লিজ সবাই একটু কমেন্ট কম করো, সবাই এখন একটু কমেন্ট কম করো। স্টুডেন্ট কম হয় নাই ভাই, আলামিন ভাই স্টুডেন্ট কম হয় নাই, 77 জন ক্লাস করতেছে, অনেক স্টুডেন্ট। এদিকে দেখো, এখন আমরা, এখন সবাই একটু কমেন্ট কম করো প্লিজ, কমেন্ট কম করো প্লিজ, তোমাদের কাছে অনুরোধ হলো ভাই, ক্লাসে এখন আর কমেন্ট করো না, তোমাদের কমেন্ট দেখার সময় এখন আর নাই। এখন আমরা আমরা এখন ক্লাস করব, যখন প্রশ্ন করব তখন তোমাদের কমেন্ট দেখবো। দেখো তাহলে মধ্যক নির্ণয় সূত্র কি, এল প্লাস n/2 মাইনাস এফ সি গুণন h/fm। এখন বলো তো মধ্যকের নির্ণয়ের জন্য এলটা কি ছিল আমাদের, এলটা ছিল আমরা মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। এল ছিল কি আমাদের মধ্যক শ্রেণীর নিম্ন সীমা। তো মধ্যক শ্রেণীর নিম্ন সীমা আমাদের লাগবে, তার মানে কি একটা শ্রেণী ব্যাপ্তি লাগবে, আর শ্রেণী ব্যাপ্তি তো মাস্ট বি লাগবেই, শ্রেণী ব্যাপ্তি তো মাস্ট বি লাগবে, তার মানে একটা ঘর গেল আমাদের, শ্রেণী ব্যাপ্তির জন্য একটা ঘর গেল। n/2 এটা মেন কথা না, কারণ n হলো আমাদের মোট গণসংখ্যা যা আছে তাকে আমরা 2 দ্বারা ভাগ করবো, যা পাবো ওইটা হলো এটার মান। তার মানে এটার জন্য আমাদের ঘরের খুব বেশি প্রয়োজন নাই, জাস্ট গণসংখ্যা তো লাগবেই, ঠিক আছে। তারপরে আসো আমাদের এফসি। এফসি কি, এফসি কি আমাদের মধ্যক, ওই এক মিনিট ফোন আসছে, ফোনটা কেটে দেয় নেই এখন এই মুহূর্তে, ফোন দেয় কে, ফোন তো কাটাও যাবো না। কি একটা অবস্থা, এখন ফোন দিতেছে, এটা কোনো কথা হলো ক্লাস টাইমে। কোর্স ফি তোমরা একটু আমাকে ডিটেলস ইনবক্স করো বা ফোন দিও, তখন আমি জানাই দিব, ঠিক আছে। কোর্স ফিটা এখানে আসলে লেখার মতোই পাই নাই, অবশ্য জানাই দিলে ভালো ছিল। তোমরা যারা এখন ভর্তি হবা তাদের জন্য 600 টাকা, মানে এখন 600 টাকা, এটা এখানে লেখা দিই, এখন 600 টাকা। এখন যারা ভর্তি হবা তাদের জন্য 600 টাকা, এখন যারা ভর্তি হবে তাদের জন্য 600 টাকা। এখন আমাদের কোর্স ফি এখন অনেক কম রাখছি, আর আগের বার আমাদের কোর্স ফি ছিল ফিজিক্সে ছিল 1000, কিন্তু এখন যারা ভর্তি হবে তাদের জন্য 600 টাকা। তো 1000 টাকা কোর্স ফি ছিল আগে, এখন আমরা কমাই দিচ্ছি অনেক, যে স্টুডেন্ট অনেকে ক্লাস করে অনেকে টাকার জন্য ভর্তি হতে পারে না, যার জন্য কোর্স ফিটা কমাই দিচ্ছি। সো এখন দেখো, ফোন যে দিক, ফোনটা এখন ধরলাম না। এল কি আমাদের, এল কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, তার মানে একটা শ্রেণী ব্যাপ্তি লাগবে। n/2 গণসংখ্যার অর্ধেক, বা যতগুলা গণসংখ্যা আছে তার মাঝখানে যে মানটা আছে এটা। তারপরে কি এফসি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, মানে যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা, তার মানে কি ক্রমযোজিত গণসংখ্যা। কথা বুঝো ভাইয়া, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ভাই টেস্ট পরীক্ষা কবে, টেস্ট পরীক্ষা মেবি সামনের মাসের 20 তারিখ। ক্রমযোজিত গণসংখ্যা, তার মানে একটা কি ক্রমযোজিত গণসংখ্যার ঘর লাগবে।
তার মানে আমরা কি পাইলাম, এখানে পাইতেছি আমাদের একটা শ্রেণী ব্যাপ্তি লাগবে, শ্রেণী ব্যাপ্তি লাগবে মাস্ট। তারপর এখানে কি পাইতেছি আমরা, এখানে কি পাইলাম আমরা, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে, ক্রমযোজিত গণসংখ্যা লাগবে। এফ এম কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, এফ এম কি মধ্যক শ্রেণীর গণসংখ্যা, তার মানে কি গণসংখ্যা লাগবে, তার মানে কি গণসংখ্যা লাগবে। তাহলে দেখো শ্রেণী ব্যাপ্তি লাগতেছে, ক্রমযোজিত গণসংখ্যা লাগতেছে, গণসংখ্যা লাগতেছে। এখন কি এখানে কি আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে, আমাদের কি আর কোনো কিছুর প্রয়োজন আছে? তোমরা একটু কম, ভাইয়া তোমরা একটু শর্ট সিলেবাসে হবে, ফুল সিলেবাসে হবে, এইসব নিয়ে কোশ্চেন করো না ভাইয়া, এইসব কোশ্চেন পরে করতে পারবা, এখন একটু ক্লাসে মনোযোগ দাও। যে কয়টা ঘর লাগবে, কি কি লাগবে, আমরা জাস্ট সূত্রের দিকে তাকাইলেই বুঝতে পারবো। সূত্রটা কি, এল প্লাস এন বাই টু মাইনাস এফ সি গুণন এইচ বাই এফ এম। তো এল কি, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। তারপরে কি এন বাই টু, এন বাই টু কি গণসংখ্যার অর্ধেক, মানে যতগুলো গণসংখ্যা আছে তার অর্ধেক। তাহলে এন বাই টু মাইনাস এফ সি, এফ সি কি ক্রমযোজিত গণসংখ্যার পূর্বের শ্রেণীর, ক্রমযোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা যে মানে মধ্যক শ্রেণীর যে গণসংখ্যা তার পূর্বের শ্রেণীর যোজিত গণসংখ্যা মানে ক্রমযোজিত গণসংখ্যা। তো আরেকটা ঘর গেল। তারপরে কি এই হলো আমাদের শ্রেণী ব্যবধান, এটা আমরা নিব কোথা থেকে, এইটা আমরা নিব কোথা থেকে, শ্রেণী ব্যবধানটা নিব কোথা থেকে, এইখান থেকে নিব আমরা, শ্রেণী ব্যাপ্তি থেকে নিব। তো আমাদের এই শ্রেণী ব্যাপ্তিতে একবার নিছি, তো এটার জন্য আর নেওয়ার প্রয়োজন নাই, শ্রেণী ব্যাপ্তি আমি একবার নিছি, সো শ্রেণী ব্যাপ্তি আর নেওয়ার প্রয়োজন নেই। তারপরে নিব কি আমি এফ এম, এফ এম কি যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা, মধ্যক শ্রেণীর গণসংখ্যা। তাহলে দেখো সূত্রের মধ্যে কিন্তু সবকিছু লুকায়িত ছিল। হ্যাঁ তিনটা লাগবে, তাহলে তিনটা লাগবে, কিভাবে লাগতেছে, কি জন্য লাগতেছে আমরা বুঝে ফেললাম। সূত্রের জন্য লাগছিল, মানে সূত্রের মধ্যে বলছে এই তিনটা জিনিস, মানে এই তিনটা ঘর থেকে মান নিতে হবে, যার কারণে আমরা কি করলাম, সূত্রের জন্য আমরা তিনটা ঘর নিয়ে নিব। তো আমরা কয়টা ঘর নিব, আগায় ফেলি তাহলে আমরা লিখবো মধ্যক নির্ণয়ের জন্য সারণী। সমাধান করো সবাই, মধ্যক নির্ণয়ের জন্য মধ্যক নির্ণয়ের জন্য সারণী। তো আমরা মধ্যক নির্ণয়ের জন্য সারণী এই কথাটা উল্লেখ করে দিব, কারণ আমরা যেহেতু সারণী তৈরি করব অবশ্যই এই কথাটা উল্লেখ করব যে মধ্যক নির্ণয়ের জন্য সারণী। ঠিক আছে, যখন আমরা মানে যা নির্ণয় করব, যদি অজীব রেখা অঙ্কন করি তাহলে আমরা লিখে দিব অজীব রেখা অঙ্কনের জন্য সারণী, যদি আমরা গড় নির্ণয় করি লিখে দিব গড় নির্ণয়ের জন্য সারণী। তাহলে তোমাকে স্যার বুঝতে পারবে যে না তুমি অনেক ভালো স্টুডেন্ট, তোমাকে ফুল মার্ক দেওয়ার চেষ্টা করবে। আর তুমি যখন এইগুলাকে অ্যাভয়েড করবে, তুমি যখন ছোট ছোট লেখাকে অ্যাভয়েড করবে, তুমি যখন সাইড নোটকে অ্যাভয়েড করবে, তখন স্যার ভাববে যে হয়তো কারোটা দেখে লিখছে, তাড়াতাড়ি করে লিখছে, তখন নাম্বার একটু কম দিবে। তুমি যখন সূত্রটা লিখবা সাইডে এল কি মধ্যক শ্রেণীর নিম্ন সীমা একটু লিখে দেওয়ার চেষ্টা করবা, তো এগুলা লিখে দিলে স্যার তোমাকে ফুল মার্ক দিবে। ঠিক আছে, এইগুলা তোমরা সবাই লিখে দেওয়ার চেষ্টা করবা। না আমার এখানে লেখা বোঝা যায় না, ওয়েট এই লেখা বোঝা যায় না, দাঁড়াও দেখতেছি। দাঁড়াও তো দেখি লেখা বোঝা যাবে না কি জন্য, লেখা তো বোঝা যাচ্ছে, লেখা তো বোঝা যাচ্ছে, তোমাদের লেখা বোঝা যাচ্ছে না, লেখা তো বোঝা যাচ্ছে আমার এখানে, তোমাদের লেখা বোঝা যাচ্ছে না। এখন দেখো তো, এখনো দেখা যাচ্ছে না। তো কি হলো হঠাৎ করে, হঠাৎ করে কি হইলো, এটা কোনো কথা হইলো। আচ্ছা আমার কথাটা বোঝার চেষ্টা করো, এই দেখুন একটু দেখা যাচ্ছে, এখন দেখা যাইতেছে, এখন দেখা যাইতেছে, এখন দেখা যাইতেছে।
আচ্ছা, নেট হয়তো মেবি আজকে একটু সমস্যা করতেছে, যার কারণে ঝাপসা হয়ে যাইতেছে। আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করো তোমরা। আমি তো বইলাই দিয়েছি, আমি কিন্তু জোরে জোরে বইলাই দিয়েছি। যখন আমরা মধ্যক লিখবো তখন লিখবো মধ্যক নির্ণয়ের জন্য সারণী, যখন আমরা গড় লিখবো গড় নির্ণয়ের জন্য সারণী, যখন আমরা প্রচুরক লিখবো প্রচুরক নির্ণয়ের জন্য সারণী, যখন অজীব রেখা লিখবো অজীব রেখা অঙ্কনের জন্য সারণী। তো আমরা সারণী তৈরি করবো। এখন আমরা তিনটা কোড নিব। কি কি নিব? আমি এখন সাইডে আসলে গেলে অনেক সময়ই হয় তো দেখো, তাহলে আমরা তিনটা কোড নিব। কয়টা? তিনটা নিব। তো সবাই কিন্তু লিখবা, অবশ্যই লিখবা, সবাই অবশ্যই লিখবা। ডাকটা তুলে সবাই লিখবা অবশ্যই। সবাই লিখবা কিন্তু এগুলা অবশ্যই মাস্ট। 1 2 3 4 5 6 7। একটু টাইম নিয়ে পড়ো, এত টাইম নিয়ে কিন্তু আর কখনো পড়তে পারবে না। 1 2 3 4 5, কারণ এরপরে তোমার পরীক্ষার জন্য খুব দ্রুত পড়তে হবে। আজকে একটু টাইম নিয়ে, এখন এগুলো আমি টাইম নিয়ে পড়াইতেছি, যে এত টাইম নিয়ে কিন্তু আর কখনোই পড়তে পারবে না। এত টাইম নিয়ে, এত টাইম নিয়ে কিন্তু আর পড়তে পারবে না। প্লিজ তোমরা ভাই কমেন্ট করো না, তোমরা এখনো কমেন্ট করতেছো ভাই। প্লিজ ভাই, তোমাদের কাছে অনুরোধ রইল ভাই, একটু চুপ করে থাকো ভাই প্লিজ। তোমাদের কাছে অনুরোধ রইল, তোমরা প্লিজ একটু চুপ করে থাকো, কমেন্ট করে সময় নষ্ট করো না। তো শ্রেণীব্যাপ্তি কি? 31 থেকে 40 লিখে ফেলো তোমরা সবাই। 50 সবাই লিখে ফেলো। সবাই লিখে ফেলো, তাড়াতাড়ি লিখে ফেলো সবাই। তো মোট গণসংখ্যা কত? এন, এখানে এন কত? এন গুণ 6 8 কত? 14 24 36 36 আর 5 হলো আমাদের কত? 41 41 43 50। এন ইকুয়াল টু কত? 50। এন ইকুয়াল টু 50। এখন লেখা হয়েছে সবার। হ্যাঁ, একটু নেট সমস্যা থাকতে পারে, প্লিজ ভাইয়া তোমরা এইসব মনে না নিয়ে তোমরা ক্লাসের দিকে মনোযোগ দাও। প্লিজ তোমাদের কাছে আবার অনুরোধ করতেছি। মা, ল্যাপটপটা বন্ধ করো। ওই ফারজান, দাঁড়াও একটু, ল্যাপটপটা বন্ধ করলে হয়তো একটু নেট হবে। ঠিক আছে ভাই, তোমাদের কাছে আমি বারবার করে অনুরোধ করতেছি। আমি এখন কি করে অনুরোধ করলে তোমরা কমেন্ট করা বন্ধ করবা? তোমরা প্লিজ কমেন্ট করা বন্ধ করো, ক্লাসের দিকে মনোযোগ দাও। এই ক্রমযুক্ত গণসংখ্যাটা অনেক সময় আমরা ভুল করি। তো ক্রমযুক্ত গণসংখ্যাটা আমরা কিভাবে নির্ণয় করব? ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথম ঘরে যে গণসংখ্যা আছে এটাই হলো প্রথম ঘরের ক্রমযুক্ত গণসংখ্যা। তারপরের ঘরের গণসংখ্যা লিখবো আমরা এরকম ভাবে, এই ঘরের যে ক্রমযুক্ত গণসংখ্যাটা আসবে, মানে যে ঘরেই যাব আমরা প্রথমে, এই ঘরের যে গণসংখ্যাটা আসবে এই ঘরের গণসংখ্যাটা এই সাইডে যোগ হবে। এই সাইডে কি হবে? যোগ হবে। যোগ হওয়ার পরে যে রেজাল্টটা পাবা, তুমি যোগ হওয়ার পরে যে রেজাল্ট পাবা, ওই রেজাল্টটা আবার এইভাবে এসে বসবে। তার মানে এখানে ক্রমযুক্ত গণসংখ্যাটা কাজ করে হলো এইভাবে যাবে। দেখো, কথা বোঝার চেষ্টা করো। এইভাবে ক্রমযুক্ত গণসংখ্যাটার রেজাল্ট আসবে, এইখানে যে রেজাল্ট আসবে সেই রেজাল্টটা আবার এসে এখানে প্রক্রিয়াধীন অবস্থায়, এখানে প্রক্রিয়াজাত করে এখানে আমরা কি করব? একটা রেজাল্ট বের করব। কিভাবে রেজাল্ট বের করব? সমষ্টি মানে যোগ করব। তো এইটা এখানে আসবে 8 6 14। যোগ করার পরে যে রেজাল্ট পাইলাম সেই রেজাল্টটাকে আমরা এখানে বসাবো। 8 6 14 বসাইলাম। তারপরে এইখানে যে রেজাল্ট পাবো, এইখানের রেজাল্টটাকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে, মানে যে শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা পাইছি ওই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যাকে তার পরবর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা, যেমন এইখানে আইসা যোগ করব। এখানে এসে কি করব? এই রেজাল্টটাকে যোগ করব। যোগ করার পরে আবার এইভাবে নিয়ে রেজাল্ট বসাবো। কত হবে তাহলে? 24। তারপর আবার কি করব? আবার এটা আসবে এখানে আসার পরে কি হবে? এখানে আসার পরে কি হবে? এখানে আসার পরে সে আবার যোগ হবে, যোগ হয়ে আবার সে এখানে যায় বসবে। কত হলো? 36। তারপরে আবার এই রেজাল্টটা আবার এখানে এসে বসবে। তো 36 আর 5 আবার কি করলাম? আমরা যোগ করলাম। যোগ করে যে রেজাল্টটা হলো, রেজাল্টটা আবার এখানে বসায় দিলাম। কত হলো তাহলে? 41। তারপরে এইখানে যে 41 আসলো,
মানে এইখানে যে ক্রমযুক্ত গণসংখ্যায় আসুক, এটা 41 আসুক, 50 আসুক, 60 আসুক, 62 আসুক, যাই আসুক না কেন, আমরা এইটাকে এইখানে আইনা আবার প্রক্রিয়াজাত করব। এটাকে আমরা এখানে আইনা আবার যোগ করব। এখানে আইনা আমরা কি করব? যোগ করব। যোগ করে যে রেজাল্ট আসবে, রেজাল্টটা আবার এই ঘরে এনে বসাবো। মানে যে গণসংখ্যাটা যোগ করব সেই গণসংখ্যার ঘরে ক্রমযুক্ত গণসংখ্যাটা বসাবো। মানে যে গণসংখ্যা যোগ করতেছি আমরা, সেই গণসংখ্যার ঘরে এনে কি করবো? এই ক্রমযুক্ত গণসংখ্যাটা বসাবো। তাহলে এখানে আসতেছে কত? 48। 48। তারপরে কি করব আমরা? তারপরে আবার এই 48টা পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ঘরে পাঠিয়ে দিব। পরবর্তী শ্রেণীর গণসংখ্যার ঘরে পাঠাবো। তারপরে আমরা কি করব? আবার এই 48-এর সাথে 2 যোগ করব। কত হবে তখন? 50। তারপরে কি আরো কিছু গণসংখ্যা আছে? নাই, আর গণসংখ্যা নাই। তাহলে টোটাল মান হইলো 50। তো ক্রমযুক্ত গণসংখ্যা দেখো, তো ক্রমযুক্ত গণসংখ্যা আমরা কিভাবে লিখতেছি? ক্রমযুক্ত গণসংখ্যা আমরা কিভাবে লিখতেছি? আমরা ক্রমযুক্ত গণসংখ্যা লিখব প্রথম গড়ের গণসংখ্যাকে প্রথম ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথম গড়ের গণসংখ্যাটা প্রথম ক্রমযুক্ত গণসংখ্যা, প্রথম গড়ের গণসংখ্যা প্রথম ক্রমযুক্ত গড়ের গণসংখ্যা, এই ক্রমযুক্ত গণসংখ্যার রেজাল্ট যা আসছে তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করব। তার পরবর্তী শ্রেণীর, তার পরবর্তী শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করব। যোগ করে যে রেজাল্ট হবে সেটা আমি ওই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যার ঘরে বসাইলাম। তারপরে যে রেজাল্ট আসলো, এখানে যে রেজাল্ট পাইলাম, ক্রমযুক্ত গণসংখ্যা পাইলাম, এটাকে আমরা নিয়ে পরবর্তী, মানে আর পরবর্তী শ্রেণী কোনটা? এটা। তার পরবর্তী শ্রেণী এটা, এই শ্রেণীর গণসংখ্যার সাথে আগে যোগ করব। যোগ করার পরে যে রেজাল্ট পাবো সেই রেজাল্টটাকে আমরা আবার এখানে বসাবো। তারপর আবার এইখানে যে রেজাল্ট পাইছি এই রেজাল্ট তারপরের শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করব। তারপরের শ্রেণীর গণসংখ্যার সাথে যোগ করব। যোগ করার পরে যা পাবো সেটাকে নিয়ে আমরা আবার তার ওই শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যায় বসাবো। ক্রমযুক্ত গণসংখ্যায় বসানোর পরে যে ক্রমযুক্ত গণসংখ্যার মান যা পাবো এইটাকে আমরা নিয়ে আবার পরের শ্রেণীর গণসংখ্যার ঘরে বসাবো। মানে বসাবো বলতে যোগ করব। যোগ করার পরে যে রেজাল্ট পাবো ওই ঘরের ক্রমযুক্ত গণসংখ্যায় বসাবো। ওই ঘরের ক্রমযুক্ত গণসংখ্যায় যে মানটা পাইলাম যোগ করার পরে, ওই মানটাকে আমরা তার পরের শ্রেণীর গণসংখ্যার ঘরে নিয়ে আবার যোগ করব। মানে এটাকে আইনে আমি সাথে সাথে আবার যোগ করলাম। যোগ করার পরে যে মান পাইলাম এই বরাবর ক্রমযুক্ত গণসংখ্যার ঘরে বসাই দিলাম। আবার এই মানটাকে নিয়ে আমরা আবার পরবর্তী, মানে পরের শ্রেণীর গণসংখ্যার ঘরে বসামু। হ্যাঁ, সবই তো সহজ, সবই তো সহজ, কথা বলো না ভাইয়া। যাদের প্রয়োজন তারা একটু ক্লাস করো, আর যাদের প্রয়োজন তোমরা সব যারা পারো তাদের প্রয়োজন নাই। আমরা এখানে অনেক বই ভুল করি, অনেকে আমরা এখানে 10 মার্ক পাই না, এই কারণে আমাদের অনেক সময় ক্লাস মিস হয়ে যায়। তো এটার সাথে আমরা কি করব? পরের শ্রেণীর গণসংখ্যাকে যোগ করব, যোগ করে আবার বসায় দিব। তো 50 পেয়ে গেলাম। তো 50 পেলাম আমরা, টোটাল পেলাম কত? 50। আসো এখন ডাস্টার করে রাখলাম। সরি টু সে, দুঃখের সাথে জানানো যাচ্ছে যে এই তোমরা এত কমেন্ট করো কি জন্য? ভাই? আমি আসলে তোমাদের কিছু বুঝাইতে পারতেছি না, তোমরা এত কমেন্ট করো না ভাই। এখানে ক্লাস করতে আসছো, ক্লাস করো। নতুন ডাস্টার বের করলাম আজকে তোমাদের জন্য। সো এখন দেখো, এখন আমাদের বের করতে হবে মধ্যক শ্রেণী। এখন আমাদের বের করতে হবে কি? মধ্যক শ্রেণী। মধ্যক শ্রেণী কোনটা এটা আমাদের বের করতে হবে। এখন মধ্যক শ্রেণী আমরা কিভাবে বের করব? মধ্যক শ্রেণী বের করার জন্য যদি n যদি জোড় সংখ্যক হয়, n যদি জোড় হয়, n যদি কি হয়, তোমরা এত প্লিজ কমেন্ট করো না ভাই, প্লিজ 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 তোমরা এত কমেন্ট করো না। তোমরা সবাই একটু ক্লাস করো, ক্লাস করো, ঠিক আছে? আমরা সূত্রটা পরে লিখি, তো আমাদের এখানে একটু কাজ করতে হবে, তো আমরা একটু লেখা নেই, ঠিক আছে? সূত্রটা আমরা আবার লিখবো। তো সূত্রটা আমরা আবার লিখবো। ঘর আঁকানোর পরে আমরা কি করব? তোমরা ঘর আঁকানোর পরে আমরা কি করব? ঘর আঁকানোর পরে লিখবো আমরা এখানে গণসংখ্যা কত? এখানে গণসংখ্যা, মোট গণসংখ্যা, এখানে সরি, এখানে মোট গণসংখ্যা, এখানে মোট গণসংখ্যা 50, যা জোড় সংখ্যা। অতএব মধ্যক মানে এখানে কি হবে তাহলে? এটার অর্ধেক কত হবে? এখানে তার অর্ধেক কত হবে তাহলে? এখানে মধ্যক হবে 35তম পদের মান। অতএব মধ্যক কততম পদের মান হবে? 35তম পদ। মানে এখানে আমাদের মধ্যক কত হবে তাহলে? 50। মধ্যক কত হবে তাহলে? 50 যদি আমরা ভাগ করি 25, সরি 35, সরি ভুলে বলছি,
মোট গণসংখ্যা কত 50। তো এটাকে আমরা কি করতে হবে, যা জোড় সংখ্যা, যদি জোড় হয়, যদি জোড় সংখ্যা হয় তাহলে আমাদের কি করতে হবে, এটাকে আমাদের n/2 বের করে নিতে হবে। তাহলে আমাদের n/2 বের করি, তাহলে অতএব মধ্যক বা মধ্যক শ্রেণী হবে 35তম। এটা আমরা বাংলা লিখবো, বাংলা লেখার দরকার নাই, মধ্যক লিখি আমরা। মধ্যক শ্রেণী হবে কত, আমরা লিখবো এখানে 50/2 ইকুয়াল টু আসতেছে কত 25। মধ্যক শ্রেণী হবে কোথায় 25, মানে মধ্যমান যেখানে 25। তো মধ্যমান কোথায় 25 আমাদের এখানে, মধ্যমান কোথায় 25 আমাদের এখানে, এটা বের করে নিব আমরা। ক্লাস শুরু হয় আমাদের 9টায়। ক্লাস শুরু হয় কোথায়, কয়টায় আমাদের 9টায়। সো এখানে মধ্যক কত, আমাদের মধ্যক হলো 25, মানে মধ্যক শ্রেণী হবে 25, মানে 25 যে ঘরে আছে, গণসংখ্যা যেখানে 25তম আছে ওইখানে যাই কি হবে আমাদের মধ্যক শ্রেণী হবে। তো এখন দেখো তো এই 25 কোথায় ছিল, প্রথমে দেখো, প্রথম ক্রমজিত গণসংখ্যা 6, তো এখানে কি 25 আছে, নাই। তারপরে কত আসছে 14, এখানেও নাই। তারপরে কত আসছে 24, তারপরেও নাই। তো 24-এর পরে কত আসতেছে, এখানে দেখো 25 থেকে তার পরবর্তী ঘরে 25 থেকে 36 পর্যন্ত আছে না, 25 থেকে 36 পর্যন্ত গণসংখ্যা আসছে না এখানে মূলত। 25 থেকে 36 পর্যন্ত যে গণসংখ্যা ছিল সেই গণসংখ্যাটা এখানে আসছে না মূলত। তাহলে 25 থেকে 36 পর্যন্ত যে গণসংখ্যাটা আসছে তার মধ্যে কি আছে, মানে এই ঘরের ভিতরে কি আছে, আমাদের মধ্যক আছে। এই ঘরের ভিতরে কি আছে 25 আছে, গণসংখ্যা 25তম যে গণসংখ্যার যে মান সেটা আছে। তো এই শ্রেণীটা কি হবে, এই যে মানে 36 পাইলাম, এই 36 শ্রেণীর যে গণসংখ্যা আছে, শ্রেণী ব্যাপ্তিটা আছে, এটা আমাদের মধ্যক শ্রেণী। এটা কি 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 পেলাম আমরা, মধ্যক শ্রেণী। তো এখন আমাদের এই 25 আছে কোন শ্রেণীতে, তো আমরা বাংলায় লেখালে অতএব দেখো, অতএব সরি লাল কোন লেখা যাবে না, মধ্যক 25তম পদের অবস্থান, মধ্যক হবে 25তম পদের অবস্থানের ঘরে, 25তম পদ 4 অবস্থান। বীজগণিত পড়ানো হয়েছে স্যার, প্লিজ সবাই কাছাকাছি। এইখানে আমাদের তোমাদের কমেন্ট করতে, চুপ করতে থাকার বলার পরে কতগুলো কমেন্ট আসছে দেখি। ক্লাস হয়েছে মাত্র কয় মিনিট, ক্লাস হয়েছে মাত্র 27 মিনিট। দেখি 27 মিনিটে কতগুলো কমেন্ট করছো তোমরা, 27 মিনিটে দেখি কতগুলো কমেন্ট করছো। এত কমেন্ট করলে আসলে কি ক্লাসের মধ্যে কোনো মনোযোগ থাকে? 27 মিনিটে কমেন্ট করছো তোমরা 300-এর কাছাকাছি। 27 মিনিটে তোমরা কমেন্ট করছো 300। 27 মিনিটে যদি 300 কমেন্ট করো তাহলে প্রতি মিনিটে কতগুলো করে কমেন্ট আসতেছে একটু হিসাব করো তো। 27 মিনিটে তোমরা যদি 300 কমেন্ট করে থাকো তাহলে প্রতি মিনিটে কতগুলো করে কমেন্ট করতেছ? 27 মিনিটে তোমরা 300-এর উপরে কমেন্ট করছো, তাহলে প্রতি মিনিটে কতগুলো করে কমেন্ট করতেছো? তোমাদের কতবার নিষেধ করতেছি ভাই কমেন্ট করো না। আর তোমরা যারা ক্লাস করতেছো, যার কমেন্টের রিপ্লাই দিতেছো, তোমরা কমেন্টের রিপ্লাই দিও না। যে কমেন্ট করার সে কমেন্ট করতে থাক, তোমরা রিপ্লাই দেওয়া অফ করো। যে কমেন্ট করো না এই কথাটা বলার প্রয়োজন নেই তোমাদের। তোমরা এই কথাটাও বলার প্রয়োজন নাই যে কমেন্ট করো না। তোমরা মানে তোমরা যারা মনোযোগী ক্লাস করতেছো তোমরা মনোযোগ দাও, যে কমেন্ট করতেছে তাকে করতে দাও। ওই দিয়ে একটা কমেন্ট করতে থাকো, যখন দেখবে যে কেউ রিপ্লাই দিতেছে না তখন ও কমেন্ট করবে না। এই সবাই তোমরা মানে এক একজন মানে সবাই তোমরা সব জানতাই হয়ে যাও। যে এখানে আমি বলতেছি যে কমেন্ট করতেছে তাকে কমেন্ট করতে দাও, যে কমেন্ট করতে তাকে কমেন্ট দাও। তোমরা যারা ক্লাস করতে আসছো তোমরা মনোযোগ সহকারে ক্লাস করো, তোমরা আর কমেন্টে রিপ্লাই দাও। ও আর উৎসাহ পায় যে আমার কমেন্টে তো সবাই রিপ্লাই দিতেছে, তাহলে আমি আরো বেশি কমেন্ট করি। তো তোমরা সবাই চুপ করে থাকবা। অঙ্ক শেষ হয় না, এসএস নিবা দেরি আছে। সরি আবার কালো কলম। পথ যার অবস্থান কত ঘরে, 61 থেকে 70-এর ঘরে।
31 থেকে 70 শ্রেণীতে। এখন আমরা লিখবো অতএব মধ্যক। অতএব মধ্যক নির্ণয়ের সূত্র কি ছিল আমাদের? l প্লাস n/2 মাইনাস fc গুণন h বাই। এই কারণে আমাদের পেড ব্যাচের স্টুডেন্টরা বলে যে ভাইয়া আপনি ফ্রি ক্লাস অফ করে দেন, যারা ফ্রি ক্লাস করতেছে তারা ওই শুধু এমসিকিউ পড়ুক, আমাদের পেড ব্যাচের কোনো ক্লাস ফ্রিতে দিয়েন না। এটা পেড ব্যাচের ক্লাস তোমাদের দিতেছি, এখন তোমাদের ভালো লাগতেছে না, তোমরা শুধু কমেন্ট করতেছো। এখন মানগুলো বসাও। এখানে আমরা একটু আগে কি বললাম, এগুলো তোমরা সাইড নোট দিবা। এল কি? মধ্যক শ্রেণীর মধ্যক, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, সেই শ্রেণীর নিম্ন সীমা কত? 61। কত? 61 প্লাস n এর মান কত? n/2 কত পাইছো? 25। n/2 কত পাইছো? 25 মাইনাস fc, যে শ্রেণীতে মধ্যক অবস্থিত তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 24। এই মধ্যক অবস্থিত এই করে, তো তার পূর্ববর্তী শ্রেণীর যোজিত গণসংখ্যা কত? 24 গুণন শ্রেণী ব্যবধান কত? দেখো শ্রেণী ব্যবধান গুণ 31 থেকে 40 10 ভাগ fm কত? যে শ্রেণীতে মধ্যক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা 12। তো এখানে আসতে আছে কত? 61 প্লাস 1, অন্ত লেখার দরকার নাই, 10/12। 10/12 করলে কত হয়? ক্লাস এই কারণে আমাদের পেড ব্যাচের ক্লাস পেড ব্যাচে নেওয়া উচিত। ক্যালকুলেটর কই? 10/12 করলে কত হয় দেখো তো সবাই, ক্যালকুলেটরটা পাচ্ছি না। 10/12 করলে কত হয় দেখো তো, ক্যালকুলেটরটা একদমই পাচ্ছি না, কই রাখলাম? 10/12 করলে কত হয় একটু দেখো, একটু অ্যান্সারটা জানাও আমাকে। সরি, পাইছি। 10/12 0.83, 0.833। তো এখানে আসতে আছে 61.833। তাহলে এটা আমাদের কি অ্যান্সার? প্রায় দিয়ে দিবা, প্রায় অ্যান্সার। তো আমাদের এখন এসএস নিতে হবে কার? নাও মোট গণসংখ্যা মধ্যক শ্রেণী এততম। এখানে একটু মান লেখা দাও, যারাও এখানে লেখা দাও 25তম পদ। 25তম পদ মধ্যক, 25তম পদ যার অবস্থা। হ্যাঁ, অতএব মধ্যক। এসএস নিতে হলে নাও, এসএস নিতে হবে কার? নাও এসএস নিতে হবে কার? নাও এসএস নিতে হবে কার? নাও তাড়াতাড়ি নাও। দুইটা ম্যাথ করাইতে এত টাইম লাগে? আমাদের পেড ব্যাচে হলে আমাদের এতক্ষণ এই মধ্যক প্রচুরক সবই পড়ানো হয়ে যেত। তোমরা যারা ভর্তি হতে ইচ্ছুক অবশ্যই আমাকে মানে নক দিবা। এটা আমাদের কোর্স শুরু হবে টেস্ট পরীক্ষার পরে। টেস্ট পরীক্ষার পরে তোমাদের অবশ্যই একটা ভালো প্রস্তুতি দরকার। এখানে আমরা 4টা সাবজেক্টের কোর্স চালু করছি, যেন তোমরা সবাই একটা প্রপার প্রস্তুতি নিতে পারো। এবং এ প্লাস পেতে গেলে অবশ্যই 4টা সাবজেক্ট, মানে যারা গ্রুপের আছো তাদেরকে এগুলাতে অবশ্যই এ প্লাস পেতে হবে। বিশেষ করে গণিতে ভালো রেজাল্ট করাটা তোমার মানে রেজাল্টের ক্ষেত্রে অনেক আগায় দেয়। কারণ তোমরা যারা আর্টসের আছো, যদি গণিতে খারাপ হয় দেখা যাবে রেজাল্ট খারাপ হয়ে যায়। তো আসো, এটা বুঝতে পারছো আশা করি। মধ্যক এগুলো তো খুব জটিল বিষয় না। এখন আমরা শিখবো প্রচুরক। প্রচুরকের জন্য দেখো আমি আগে সূত্র লিখবো, তাহলে তুমি বুঝতে পারবা যে কতগুলা ঘরের প্রয়োজন। তো প্রচুরকের জন্য আমি কি লিখবো? প্রথমে সূত্র লিখবো, তাহলে আমরা বুঝতে পারবো যে কতগুলা ঘরের প্রয়োজন পড়বে। প্রচুরকের জন্য আমাদের সূত্র কি? প্রচুরকের জন্য আমাদের সূত্র কি? l প্লাস f1 বাই f1 প্লাস f2 গুণন h। এটা হলো প্রচুরকের সূত্র। এটা কি? যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা, মানে কি প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা বলতে কি? শ্রেণী ব্যাপ্তি লাগবে। সরি, আমি এটা এখানে শ্রেণী ব্যাপ্তি লাগবে, শ্রেণী ব্যাপ্তি। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা মানে কি? শ্রেণী ব্যাপ্তি লাগবে। f1 কি? যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর পূর্বের শ্রেণীর গণসংখ্যা, সেই শ্রেণীর পূর্বের শ্রেণীর মানে সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা। f1 কি? যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত, ধরো এই এখানে প্রচুরক অবস্থিত, এখানে প্রচুরক অবস্থিত 12, গণসংখ্যা যেখানে সর্বোচ্চ সেটাই প্রচুরক শ্রেণী। তো এটা আমাদের কি? প্রচুরক শ্রেণী। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা, তার আগের শ্রেণীর যে গণসংখ্যা ছিল ওইটা। তাহলে আমাদের কি গণসংখ্যা লাগতেছে?
F2 হলো যে শ্রেণীতে পদসূচক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরের শ্রেণীর গণসংখ্যা। তার মানে এখানে আমাদের গণসংখ্যা লাগতেছে। আর H কি আমাদের? H আমাদের শ্রেণী ব্যাপ্তির মধ্যেই পাই, শ্রেণী ব্যবধান। H কি আমাদের? শ্রেণী ব্যবধান। তাহলে কয়টা গড় লাগতেছে আমাদের এখানে? তাহলে এখানে আমাদের কয়টা গড় লাগবে? এখানে কয়টা গড় লাগবে তাহলে বলো তো দেখি। প্রচুরক শ্রেণীর তাহলে কয়টা গড় লাগতেছে? শ্রেণী ব্যাপ্তি আর গণসংখ্যা, আর কোনো কিছু লাগতেছে আমাদের? এখানে কি আর কোনো কিছু প্রয়োজন আছে? এখানে কি আমাদের আর কোনো কিছুর প্রয়োজন আছে? তোমরা একটু জানাও। ঋত্বিক কই? ঋত্বিক আইডিয়া কই? ধরো ঋত্বিক করছে, দাঁড়াও একটু দেখে নাই। এই তুমি একই কথা বারবার করে বলতেছো কেন? এক একজন এক এক কথা বললে তো ক্লাস নেওয়া যাবে না। পরিমিতি ক্লাস নেওয়া শুরু করছিলাম তো তোমাদের জন্য পরিমিতি ক্লাস অফ হয়েছে। এখন যদি তোমরা এটা বলো তো পরিসংখ্যান অফ করে দিই। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতেছি তোমাদের পড়ানোর জন্য। যাদের ভালো লাগতেছে তোমরা ক্লাস করো, আর যাদের ভালো লাগে না তো আমি বলবো না। আমি জানি যে একই মানে আমি যা পড়াবো সবারই তা ভালো লাগবে না, ঠিক আছে? আমি যাই পড়াই না কেন তো ওইটা সবারই ভালো লাগবে না। এটা সবারই ভালো লাগবে না। আমার এখানে পড়া দেখা যাবে যে তোমার মনে করো যে 10 জনের ভালো লাগবে, একজনের ভালো লাগবে না। আবার আরেকজনের কাছে ওই একজনের ভালো লাগবে, এখানে 10 জন পড়তেছে ওদের মধ্যে থেকে কারো ভালো লাগবে না। তো এখানে যদি অক্সফোর্ডের টিচার এসেও পড়ায় বা ঢাকা ভার্সিটির টিচার এসেও পড়ায়, তারপরেও একজন বলবে যে না ভাই আপনার পড়া ভালো লাগতেছে না। এরকম হতে পারে, স্বাভাবিক বিষয় এটা। কারণ সবার তো সবকিছু পছন্দ না। এখানে ধরো একটা যদি সবারই সবকিছু পছন্দ হইতো তাহলে বাজারের সব জিনিস বিক্রি হইতো না। তারপরে কোনো জায়গায় যদি কারো সমুদ্র পছন্দ, কারো দেখবা কি পাহাড় পছন্দ। যদি সমুদ্র পছন্দ করতো তাহলে কেউ পাহাড়ে যাইতো না। আবার যদি সবাই পাহাড় পছন্দ করতো তাহলে সমুদ্রের পাড়ে কেউ যাইতো না। সো আমাদের এটা মানতে হবে যে সবারই সবকিছু পছন্দ হবে না, দুই একজনের একটি হবে। তারপরেও আমার যদি কোথাও কমতে থাকে তোমরা বলে দিবা যে ভাই এখানে আপনার কম আছে। তাহলে বলে দিবা যে ভাই আপনার এখানে কমতি আছে, এখানে আপনি ইমপ্রুভ করেন। যদি কোথাও আমার মনে হয়, তোমাদের যদি মনে হয় যে ভাইয়া যদি এটা এইভাবে না বলে এইভাবে বলতো তাহলে হয়তো আরো ভালো হইতো, তাহলে তোমরা অবশ্যই আমাকে ইনবক্সে বলবা যে ভাই আপনি এই জায়গায় যে কথাটা বলছিলেন এই কথাটা আপনি এইভাবে না বলে এইভাবে বলবেন। আমি অবশ্যই তোমার পরামর্শটা গ্রহণ করব, ঠিক আছে? আমি অবশ্যই তোমার পরামর্শ গ্রহণ করব। যদি তোমার মনে হয় কখনো যে ভাই আপনি এটা বলছিলেন এটা ঠিক হয় নাই, এটা আপনাকে এটা বলা উচিত ছিল, অবশ্যই আমাকে বলবো। আমি এতে তোমাদের কাউকে বকাঝকা করবো না, কাউকে গালি দিব না, বাকি কাউকে কিছু বলবো না। আমি তোমার এটাকে মানে মানে গ্রহণ করব, আমি গ্রহণ করে ওখান থেকে আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। এস হলো শ্রেণী ব্যবধান বলতে এইখান থেকে 91 থেকে 100 পর্যন্ত কত পর্যন্ত মান আছে, কতটা মান আছে, ব্যবধানটা কত, এখানে কত পর্যন্ত ঘর আছে। 91 আছে, 92 আছে, 93 আছে, 94 আছে, 95 আছে, 96 আছে, 97 আছে, 98, 99, 100। তাহলে আর কয়টা মান আছে? 10টা মান আছে। তার মানে এই হলো আমাদের শ্রেণী ব্যবধান। আর শ্রেণী ব্যবধান আর শ্রেণী ব্যাপ্তি একই জিনিস। শ্রেণী ব্যবধানের মধ্যে এই সর্বনিম্ন সীমা থেকে এখানে যে মানগুলো আছে, যতগুলা মান আছে, 91 আছে, এখানে 92 আছে, এইভাবে 100 পর্যন্ত আছে। তার মানে 10টা মান আছে। এই হলো আমাদের এই মান। তো এখানে আমাদের এই হলো মূলত শ্রেণী ব্যাপ্তি থেকে নিতে হবে। তাহলে আমাদের 2টা গড় লাগবে। তার মানে ক্রমযুক্ত গণসংখ্যার ঘরটা মুছে দিই। তাহলে আমাদের 2টা গড় লাগবে, ঠিক আছে? তাহলে আমাদের কয়টা গড় লাগতেছে? 2টা গড় লাগতেছে। তো কেউ যদি বাই বলো চলে যাও, এটা নিয়ে বলার প্রয়োজন নাই, ঠিক আছে? কারো সবাই ক্লাস করতে দাও, তোমরা কেউ কমেন্ট করো না এত বেশি। তোমরা 10 মিনিটে 1 ঘন্টার ক্লাসে যদি 1000 কমেন্ট করো ভাই, এটা তো খুবই খারাপ বিষয়। 1 ঘন্টার ক্লাসে তো 1000 কমেন্ট হওয়ার কথা না। সবাই বলে কমেন্ট করতে, আমি বলবো কমেন্ট করো না, কমেন্ট যত কম করতে পারো। তাহলে এখন দেখো প্রচুরক কি? প্রচুরক মূলত যেখানে কোনো কিছু বেশি আছে। প্রাচুর্য কি? যার বেশি টাকা পয়সা আছে তার বলি আমরা প্রাচুর্যের মধ্যে বসবাস। তার কি? যার সবকিছু বেশি বেশি আছে তাকে আমরা বলি প্রাচুর্যের মধ্যে বসবাস করে। তো প্রচুরক কি? যেখানে গণসংখ্যা সর্বোচ্চ আছে। তার মানে আমরা কয়েকটা টিম বানাইছি, যে টিমে সর্বোচ্চ মানুষ আছে সেটাই হলো প্রচুরক শ্রেণীর একটা টিম, সেটাই হলো সব থেকে বড় টিম। তাহলে বড় টিমকে বলবো আমরা কি? প্রচুরক শ্রেণীর টিম। প্রথমের সংখ্যাটা ধরতে হবে যে, বুঝান অনেকের ওই জায়গায় সমস্যা। প্রথমের সংখ্যাটা ধরতে হবে কোনটা?
আমি তোমার কথাটা বুঝি নাই যে প্রথমের সংখ্যাটা ধরতে হবে, মানে এটা বুঝি নাই, যদি আমার একটু বলতাও যে কোনটা। তো দেখো, তাহলে আমরা প্রচুরক বলতে যেখানে সর্বোচ্চ সংখ্যা আবিষ্কার করে, আর এখানে সর্বোচ্চ সংখ্যা চিন্তা করুন কোথায়, গণসংখ্যার এখানে কোথায় সর্বোচ্চ সংখ্যা আছে, তার মানে এইটার মধ্যে গণসংখ্যার এখানে সর্বোচ্চ সংখ্যা আছে। এখন তোমাদের যদি এরকম হয় যে 12 দুইটা আছে, 12 দুইটা আছে, তোমরা অনেকেই বলো ভাইয়া তাহলে কোনটা নিব। ধরো 12 দুইটা আছে, মানে দুইটা শ্রেণীতে 12 আছে, তাহলে ভাই কোনটা নিব। তুমি চেষ্টা করো প্রথমের 12টাকে নিতে। যদি 12 দুইটা থাকে তুমি চেষ্টা করবে প্রথমের মানটাকে নিতে, ঠিক আছে। যদি একই সংখ্যা দুইটা থাকে, মানে সর্বোচ্চ সংখ্যাটা দুইবার থাকে, তাহলে তুমি চেষ্টা করবে প্রথমের সংখ্যাটাকে নিতে। আশা করি বুঝতে পারছো, প্রথমের সংখ্যাটাকে নেওয়ার চেষ্টা করবা। এল, দেখো তাহলে আমরা কি করব এখন, তাহলে এখন আমরা কি করব, আমাদের লাগবে কি প্রচুরক এল প্লাস f1/f1 প্লাস f2 গুণন h, ঠিক আছে। তাহলে আমরা এখানে এল কি, যে শ্রেণীতে মোট প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর নিম্ন সীমা। এখানে প্রচুরক কোন শ্রেণীতে অবস্থিত, এখানে গণসংখ্যা সর্বাধিক আছে কোন শ্রেণীতে, এখানে গণসংখ্যা সর্বাধিক 12, যা আমরা এখানে এই কথাগুলো লিখতে পারি। এখানে গণসংখ্যা, সূত্রটা এখন মুছে ফেলি, সূত্রটা আমি আবার লিখবো পরে। ওইটাকে প্রথমটা ছাড়া হিসাব করে কিনা, দাঁড়াও তোমাদের এখানে একটা কোশ্চেন করছে, ওইটা আমি একটু দেখে দিই যে ওই দিয়ে গণসংখ্যা প্রথমটা ছাড়া হিসাব করে কিনা। দেখো এরকম, ধরো আমি দুইটা সংখ্যা লিখবো, একটা লিখলাম হলো এখানে 31 থেকে 40 লিখে একটা, যেটা এখানে আছে 31 থেকে 40, আরেকটা সংখ্যা লিখলাম আমি ধরো এরকম, এরকম আছে, এখানে দুইটা লিখতে হবে, একটা লিখলে হবে না, এখানেও দুইটা লিখতে হবে, তাহলে বুঝাইতে সুবিধা হবে। ধরো এইখানে আসছিল আমাদের ধরো একটা 41 থেকে 50, যেটা এটার মধ্যে আছে। আর ধরো আমাদের এরকম আসলো যে এখানে আছে হলো 31 থেকে 40, আর এখানে আছে হলো আবার কি আছে, এখানে ধরো 41 থেকে 41, এখানে আছে ধরো 41 থেকে 51, অথবা এখানে আছে 30 থেকে 40, এখানে আছে 40, এখানে আছে 40, এখানে আছে 50। যদি এরকম থাকে তার মানে এটা হলো বিচ্ছিন্ন। যখন এটা বিচ্ছিন্ন হবে, যখন এটা বিচ্ছিন্ন হবে, এটা দেখো 31 এর পরে 40 এর পরে 41 আসছে, তার মানে এটা কি আলাদা হয়ে গেছে, এটা কি দেখো। তো এটা কি তাহলে আমাদের 31 থেকে 40 ছিল, এটা আমাদের বিচ্ছিন্ন। যদি বিচ্ছিন্ন থাকে, আমার কথাটা শুনো, এখানে তোমাদের এইটা আমাদের মানে গণসংখ্যা ধরতে বা এই শ্রেণী ব্যবধান ধরতে অনেকে ভুল করি। যদি কখনো বিচ্ছিন্ন থাকে, ধরো বিচ্ছিন্ন যদি থাকে, তাহলে তুমি ধরবা এটা থেকে ধরবা, 31 থেকে গুনবা, মানে যে সংখ্যাটা থাকবে ওইটা থেকে গুনবা। ধরো তো এরকম আছে 6 থেকে ধরো আছে 10, তারপরে ধরো এখানে আছে হলো 11 থেকে 15, তারপরে আছে হলো 16 থেকে 20। তো আমাদের যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, এটা থেকে ধরবো। তাহলে কত দিলাম, 6 7 8 9 10, আসলো 5, ব্যবধান আসলো কত, ব্যবধান আসলো কত 5। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা এটা থেকেই ধরবো। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমি এই সংখ্যা থেকে এই সংখ্যা পর্যন্ত গণনা করব, এখানে কোনো কিছু বাদ দিব না। এখানে কোনো কিছু, আমার কথাটা বোঝার চেষ্টা করো, এটা কিন্তু এমসিকিউ আসে, বা তুমি যখন অবিচ্ছিন্ন দেয় তখন কিন্তু গণসংখ্যা লিখতে অনেকেই ভুল করি আমরা, প্লিজ এই জায়গায় একটু মনোযোগ দাও। যদি বিচ্ছিন্ন থাকে তাহলে আমি সর্বনিম্ন সর্বোচ্চ দুইটা সংখ্যাকে গণনার মধ্যে রাখবো। দেখো আমি এটার মধ্যে গণনার মধ্যে রাখছি 6 7 8 9 10, মানে আমি 6 গুনছি 10 গুনছি, গুনার পরে যতগুলো সংখ্যা পাইছি সেটা হবে হলো আমাদের শ্রেণী ব্যবধান, সেটা হবে কি শ্রেণী ব্যবধান। যদি বিচ্ছিন্ন থাকে, দেখো 10 এর পর আবার 11 আলাদা হয়েছে, 11 12 13 14 15, আবার হয়েছে 5, আবার হয়েছে কত 5। এটার ক্ষেত্রেও সেম, 31 গুনবা তুমি 40 গুনবা, মানে দুইটাই গণনায় আনবা হবে 10, এটাও তুমি দুইটাই গণনায় আনবা হবে 10। কিন্তু তুমি যদি এইটার ক্ষেত্রে দুইটাই গণনায় আনো 30 থেকে 40, এটার মধ্যে দেখবে 11 আসতেছে, এটার মধ্যে আসতেছে কত 11, এটার মধ্যে আসতেছে কত 11। কিন্তু এখানে কি বিচ্ছিন্ন আছে না অবিচ্ছিন্ন হয়েছে, এটা কি বিচ্ছিন্ন না অবিচ্ছিন্ন। দেখো 30 থেকে 40 40 থেকে 50 এটা অবিচ্ছিন্ন। যদি কখনো অবিচ্ছিন্ন আসে, এটাকে বিচ্ছিন্ন করার জন্য 1 কমায় দিতে হবে, মানে শ্রেণী ব্যবধান ধরার ক্ষেত্রে 1 কমায় নিতে হবে, 1 কমায় নিতে হবে, তাহলে কত আসবে 10। এই কথাটা বুঝতে পারছো সবাই, যে যদি কখনো অবিচ্ছিন্ন শ্রেণী ব্যাপ্তি দেওয়া থাকে, যদি বলে আমাদের এটা শ্রেণী ব্যবধান কত হবে, যদি অবিচ্ছিন্ন দেওয়া থাকে তাহলে শ্রেণী ব্যবধান কত হবে, তখন আমরা 1 মানে এটাও গুনবো এটাও গুনবো, সবই গুনবো,
গুণার পরে যে মান পাবো সেটা থেকে 1 কমাই দিব। যেমন এখানে 30 30 31 32 33 34 35 36 37 38 39 40। তাহলে আস্তে আস্তে হলো 3 আর 8 হলো 11। তো আসলো আমাদের 11, কিন্তু 1 কমাই দিব। কি জন্য কমাই দিব? এটা অবিচ্ছিন্ন ছিল, এটা অবিচ্ছিন্ন ছিল, বিচ্ছিন্ন ছিল, সরি, এটা বিচ্ছিন্ন ছিল দেখে 1 কমাই দিছি। তেমনি এটা অবিচ্ছিন্ন ছিল বিধায় কোনো কমানোর প্রয়োজন নাই। কিন্তু যদি আমরা এটাকে অবিচ্ছিন্ন ছিল বিচ্ছিন্ন করতে চাই, মানে কি অবিচ্ছিন্ন যদি করতে চাই, সরি, এটা বিচ্ছিন্ন ছিল, যদি অবিচ্ছিন্ন করতে চাই তখন আমরা 1 মান বাড়ায় নিব। হয় এটাকে 1 কমাই দিব, এটা ঠিক রাখবো, অথবা এটাকে ঠিক রাখবো, এটার 1 মান বাড়ায় দিব, অথবা এটা থেকে হাফ কমাবো, এটা থেকে হাফ বাড়াবো, এটা থেকে হাফ কমাবো, এটা হাফ কমায় বাড়ায় করলে হবে না স্যার? 0 কমায় বাড়ায় করলে হবে না ভাইয়া? ওটা আমরা কমায় বাড়ায় করবো। এই হাসো কি জন্য তোমরা? কমায় বাড়ায় করবো আমরা, সেটা হলো আমি তোমাদের ওটাও দেখাবো। আমি যখন গ্রাফ আঁকান শেখাবো তখন ওইগুলো দেখাবো। এখন এটা, এই জিনিসটা এখন বুঝতে পারছো কিনা এটা বলো। আমি যে জিনিসটা বুঝাইলাম, যদি বিচ্ছিন্ন থাকে তাহলে সর্বনিম্ন এবং সর্বোচ্চ দুইটা মানকে আমরা গণনার মধ্যে রাখবো, তারপরে যা আসবে সেটাই আমাদের শ্রেণী ব্যবধান। যদি অবিচ্ছিন্ন থাকে তাহলে দুইটাইকে গণনার মধ্যে রাখবো, রাখার পরে যে মান আসবে এখান থেকে 1 বাদ দিব। এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো সবাই? ইয়েস অর নো? এখন কমেন্ট করো, এখন দেখি তোমরা কে কমেন্ট করতে পারো। তোমরা কমেন্ট করো আলতু ফালতু, আমি যখন কোশ্চেন করি তখন তোমাদের কমেন্ট পাওয়া যাবে না। যদি অবিচ্ছিন্ন থাকে তখন আমাদের, অবিচ্ছিন্ন থাকলে সর্বনিম্ন সর্বোচ্চ দুইটা সংখ্যা নেওয়ার গণনার পরে 1 বাদ দিব। যদি আমাদের বিচ্ছিন্ন থাকে তাহলে দুইটাকে গণনায় নিব আমরা, কোনো কিছু বাদ দেওয়ার প্রয়োজন নাই। বুঝতে পারছো? আশা করি সবাই বুঝতে পারছো। ঠিক আছে, এটা আমাদের লাগবে কিছু টাইম পর। যেমন তোমাদের বইয়ের ভিতরে মনে মেবি একটা ম্যাথ আছে, দাঁড়াও আমি দেখি তো, একটা ম্যাথ আছে মেবি, কই যেন একটা ম্যাথ দেখছিলাম তোমাদের বইয়ের ভিতরে। তোমার বইয়ের ভিতরে একটা ম্যাথ ছিল না, 30 থেকে 40, 40 থেকে 45 এরকম। এই দেখো, আমি তোমাদের এই ম্যাথটা একটু দেখাই। প্রচুরকটা নির্ণয় করতেছি একটু পরে, দাঁড়াও, প্রচুরক নির্ণয় করতেছি ওইটা একটু পরে। তো প্রচুরকটা মনে হয় নির্ণয় করে নিলে ভালো হইতো। যাই হোক, আমি তোমাদের এখানে একটা ম্যাথ দেখাই। এটার মধ্যে এরকম আছে 2 থেকে 6, তারপরে আছে হলো 6 থেকে 10, 6 থেকে 10, তারপরে আছে 10 থেকে 14, 14 থেকে 18। এটার মধ্যে বলো তো শ্রেণী ব্যবধান কত? এটার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান কত? এটার অ্যান্সারটা বলো। শ্রেণী ব্যবধান কত? শ্রেণী ব্যবধান কত? এটার শ্রেণী ব্যবধান কত? ভাই সবই বুঝাবো, লেখচিত্র আর আজকে বোঝানো হবে না, কারণ 1 ঘন্টার মতো হয়ে গেছে, আগামীকাল বুঝাবো। তো এটার মধ্যে বলো তো শ্রেণী ব্যবধান কত, এটা একটু বলো। তোমরা যারা কোর্সে ভর্তি হবে অবশ্যই যোগাযোগ করো ভাই। এখন ভর্তি হলে কিন্তু একটা ছাড় পাবা, পরবর্তীতে কিন্তু এটা আরো বেড়ে যাবে। হয়তো 800 টাকা হতে পারে, বা 900 টাকা হতে পারে। মানে আবার পরীক্ষার কালীন যারা ভর্তি হবে, পরীক্ষার পরে যারা ভর্তি হবে ডাইরেক্ট একদম টেস্ট পরীক্ষার পরে, ক্লাস শুরু হওয়ার পরে যারা ভর্তি হবে তখন কিন্তু কোর্স বেশি দিয়ে ভর্তি হতে হবে। শ্রেণী ব্যবধানটা কত হবে? কেউ বই দেখে বলো না, বলছে 5, 5, 5 বলতেছে সবাই। দেখি আমি গণনা করে দেখি, 2 3 4 5 6, 5 ঘর আসছে, 6 7 8 9 10, 5 ঘর আসছে। কিন্তু কিন্তু এখান থেকে আমাদের 1 বাদ দিতে হবে। কিন্তু কথাটা হলো 1 বাদ দিতে হবে, 4 হবে, 4 হবে। কি জন্য হবে আমি এই কথাটা একটু আগে বললাম। তো তোমরা 5 বলতেছো, কি জন্য, কি জন্য, কি জন্য? আমাকে এখন বলো তোমরা কি জন্য 5 বললে? আমি তোমাদের একটু আগে কি বুঝাইলাম তাহলে? এটা কি বিচ্ছিন্ন চলক না অবিচ্ছিন্ন চলক? দেখো তোমরা সবাই পারো পরিসংখ্যান, তোমরা সবাই বলো ভাই আমরা পরিসংখ্যান পারি, তারপরেও কিন্তু বেশিরভাগ অ্যান্সার আসছে ভুল। তোমরা সবাই বলো পরিসংখ্যান আমরা পারি, তারপরেও কিন্তু বেশিরভাগ অ্যান্সার আসছে ভুল। পরিসংখ্যান সবাই পারো কিন্তু বেশিরভাগ অ্যান্সার আসছে ভুল। 2 3 4 5 6, তো 4 হবে, কারণ এটা অবিচ্ছিন্ন ছিল। তো এটা অবিচ্ছিন্ন ছিল বিধায় এটা 4 হবে। তোমরা সবাই পরিসংখ্যান পারো কিন্তু অ্যান্সার দিছো সবাই ভুল। হ্যাঁ, কয়েকজনে 4 বলছো, কয়েকজনে 4 বলছো ভাইয়া। বললাম না যে অজীব রেখা বহুভুজ সবই বুঝাবো। আমাদের তো কোর্সে ক্লাস তো এক সিরিয়ালে নিতে হবে। তোমরা এখানে এরকম ভাবে কমেন্ট করো, একটা পড়াইতেছে এটা বাদ দিয়ে ভাই আরেকটা পড়ান, এরকম ভাবে কি কোনোদিন সম্ভব? ভাইয়া পরিসংখ্যান না পড়াইয়া বীজগণিত পড়ান, পরিসংখ্যান পড়াইতেছে এটা বাদ দিয়ে বীজগণিত পড়াবো? কেউ বলতেছে ভাই পরিমিতি পড়ান, পরিসংখ্যান বাদ দেন। তো এখন এটা বাদ দিয়ে আমি পরিমিতি পড়াবো?
কেউ বলতেছে ভাই জ্যামিতি পড়ান, তাহলে কি আমি এটা বাদ দিয়ে এখন জ্যামিতি পড়াবো? তোমরা তো ভাই একটা জিনিস মেনটেন করতে হবে, সিরিয়াল মেনটেন করতে হবে। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি, ধরো আমার বাসা থেকে যদি বলা হয় তুমি ঢাকা যাও, তো ঢাকা যাওয়ার জন্য আমাকে আকাশ পথে গেলেও আমাদের এখানে যে জিনিসগুলো আছে এগুলোতে ওভারটেক করে যাইতে হবে, টাঙ্গাইলতে যাইতে হবে, বা যেখান দিয়ে যাই ওখান দিয়ে যাইতে হবে। তোমরা এই জিনিসগুলো বুঝতে চাও না কি জন্য? যে একটা ক্লাস চলতেছে তখন ভাই সিরিয়ালি পড়াক, ভাইকে একটু টাইম দাও, পড়ানোর জন্য টাইম দাও। তোমরা কথা বলে টাইম নষ্ট করে দাও, তো আমি পড়াবো কখন? একটা জিনিস তো ভাই সিরিয়ালি দিবা বুঝতে, ভাইকে তো একটু টাইম দিবা। হ্যাঁ আবার বুঝাবো, যেহেতু অনেকেই ভুল করছে আবার বুঝাবো। দেখো এখন দেখো পরে কি প্রচুরক তোমরা সবাই পারো মোটামুটি। এইদিকে দেখো, এই যে যে চলকটা ছিল এই যে এইদিকে দেখো, আবার এইদিকে এখন আর কেউ একটা কমেন্ট করবা না, একটা কমেন্ট করবা তো তোমার খবর আছে, একটা কমেন্ট করলে তোমার খবর আছে। এখন চুপ একদম, একদম সাইলেন্ট। দেখো আমরা এখানে কথাটা বলি, 41 থেকে 50, তারপরের ঘরে দেখো শুরু হয়েছে 41 থেকে 31 থেকে 40, তারপরের ঘরে দেখো শুরু হয়েছে 41 থেকে 50, তারপরে দেখো 50 শেষ হয়েছে, তারপরে কিন্তু 50-এর মাঝখানে কিছু মান ছিল, ওটা কিন্তু আর আসে নাই। আসছে কত? 51 থেকে 60, 60 থেকে 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। দেখো এখানে প্রত্যেকটার মাঝখানে একটা করে ব্যবধান আছে, 1 মান করে ব্যবধান আছে, 1 মান করে কি ব্যবধান আছে, এখানে 1 ব্যবধান আছে, এখানে 1 ব্যবধান আছে। তার মানে এটা আলাদা হয়ে গেছে। আমরা যেরকম মানুষ গণনা করছিলাম 1 জন 2 জন 3 জন, কিন্তু আমরা যদি তাপমাত্রা গণনা করতাম তখন লিখতাম 2.5 থেকে 2 পয়েন্ট, আবার লিখতাম 2.5, পরে আবার ওইভাবে লিখতাম। তো তাপমাত্রা, ওজন, বয়স এরকম। কিন্তু আমাদের জনসংখ্যা যখন হয়, আমি আছি এখানে, আরেকজন আসবে কিন্তু অর্ধেক আসতে পারবে না। তার মানে এখানে 60 ছিল 61 আসছে, 60.5 আসতে পারে নাই, 70 ছিল 70.5 আসে নাই। তার মানে এটা বিচ্ছিন্ন হয়ে গেছে। তার মানে এটা কি, তার মানে এটা কি, তার মানে এটা কি বিচ্ছিন্ন হয়ে গেছে, তার মানে কি এটা আলাদা হয়ে গেছে। যখন আলাদা থাকবো তখন আমরা এই সর্বনিম্ন থেকে সর্বোচ্চ, মানে এইখান থেকে এই যে সংখ্যাটা আছে 81, বা এইখানে সংখ্যাটা আছে 70, এইখানে সংখ্যাটা আছে 61, তো আমি সর্বনিম্ন থেকে শুরু করে সর্বোচ্চ যে মান আছে একটা শ্রেণীর ভিতরে সবগুলাকে গণনা করব। 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70। তো আমি ঘর পাইতেছি 10টা। কতটা পাইতেছি? 10টা। এইখানে আর মান কমানোর বাড়ানোর দরকার নাই, এইখানে আর মান কমানোর বাড়ানোর দরকার নাই। শ্রেণী ব্যবধান এটা হলো আমাদের 10, এটার শ্রেণী ব্যবধান 10। কিন্তু দেখো এখানে 2 থেকে 6, 6 থেকে 10, তার মানে এটা যেখানে শেষ হয়েছে এখান থেকে আবার শুরু হয়েছে, এটা যেখানে শেষ হয়েছে সেখান থেকে কি হয়েছে? শুরু হয়েছে। যদি এইরকম হয় কখনো যে যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে, যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয়েছে, যদি কখনো এরকম হয়, তাহলে আমরা যে মান আসবে, মানে এটা সহ আর এটা সহ গণনা করার পরে যে মান আসবে ওইখান থেকে 1 বাদ দিয়ে দিব, যে মান আসবে ওইটা থেকে আমরা 1 বাদ দিয়ে দিব, এটা থেকে 1 বাদ দিয়ে দিব। ঠিক আছে, তাহলে এখানে যে মান আসবে এটা থেকে কি করব? 1 বাদ দিয়ে দিব। তো বুঝতে পারছো এখন তোমরা? এখন বুঝতে পারছো? এখন বুঝতে পারছো যে এখানে 2 ছিল, 6 ছিল, 6 থেকে আবার শুরু হয়েছে, যার কারণে এটা অবিচ্ছিন্ন হয়ে গেছে, মানে এটা লাইগা রয়েছে। যেমন 6 আবার এখানে 6, তার মানে 6 শেষ করছি, 6 থেকে শুরু করছি, তো এটা লাইগা রয়েছে, কাঁচা একদম লাইগা রয়েছে, যার কারণে এটা লাইগা রয়েছে বিদে আমরা এটা থেকে কি করব? 1 কম নিব মান। তার মানে এটার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান হবে 4, এটার ক্ষেত্রে শ্রেণী ব্যবধান হবে, মানে যতগুলা থাকবে সবগুলা, এটার ক্ষেত্রে 1 কম হবে, এটার ক্ষেত্রে 1 কম হবে। বুঝতে পারলাম এটা? এটা এটা বুঝতে পারছো এখন? এটা বুঝতে পারছো? এটা বুঝতে পারছো এখন যে এটার মধ্যে আমাদের শ্রেণী ব্যবধান এটা বিচ্ছিন্ন হয়ে গেছিল, এটা বিচ্ছিন্ন ছিল বিদায় এটার ক্ষেত্রে গণসংখ্যার মানে গণনা করে যা পাইছি সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান থেকে শুরু করে সর্বোচ্চ মান পর্যন্ত যাইতে সবগুলাকে আমরা শ্রেণী ব্যবধান বলবো, সবগুলাকে আমরা শ্রেণী ব্যবধান বলবো। আর এইটার ক্ষেত্রে যেহেতু অবিচ্ছিন্ন ছিল, অবিচ্ছিন্ন ছিল, যার কারণে যে মান পামো এখান থেকে 1 বাদ দিয়ে দেওয়ার পরে যা পামো এটা আমাদের শ্রেণী ব্যবধান হবে। এখন বুঝতে পারছো সবাই? নাহিদ, আমি তোমাকে এখন ব্লক করবো যদি এইসব কমেন্ট করো। তো এটুকু বুঝতে পারছো? এটুকু বুঝতে পারছো সবাই? এটুকু বুঝতে পারছো? তো এটা যেন আর ভুল না হয়, এটা কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে অনেক সময় আসতে পারে।
এটা যেন অনেক আর কখনো ভুল না হয় ভাইয়া। এরকম ভাবে বলা যাবে না যে তুমি 45 থেকে ধরো 49 বলছো, এটা কত হবে আমি এটা বলতে পারবো না, এর পরেরটা কত হবে এটা বলতে হবে। এটা যদি 49 থেকে শুরু হয় আবার, তাহলে এখানে 45, 46, 47, 48, 49, তো 5 আর 4 হবে। কিন্তু এটা যদি 50 থেকে শুরু হয়, এটা যদি ধরো 50 থেকে শুরু হইলো, 49 থেকে শুরু না হয়ে 50 থেকে শুরু হইলো, তাহলে 5 হবে। যদি 49 থেকে শুরু হইতো তাহলে 4 হবে, আর যদি 50 থেকে শুরু হয় তাহলে 5 হবে। তোমাদের কোশ্চেন গুলা একটু মানে মানে একটু গ্যাপ রাখো। তোমরা কি জন্য গ্যাপ রাখো জানি না। তোমরা কি ভাইয়াকে আটকানোর জন্য কোশ্চেন করো কিনা এইভাবে, যে ভাইয়াকে দেখি আটকাইতে পারি কিনা। মানে এখানে 49 থেকে কি 45 থেকে 49, তো তুমি কোশ্চেনটা করছো ঠিক আছে, কিন্তু আর পরবর্তী যদি আমি না জানি, তো পরেরটা যদি 49 থেকে শুরু হয়, যেমন এই দে 71 থেকে 80 লিখলাম, তো এটার 10ও হতে পারে 9ও হতে পারে। কিভাবে হতে পারে, যদি আবার 80 থেকে শুরু হইতো তখন 1 কমাই দিতাম, তাহলে গণসংখ্যা যা পাইতাম 1 কমাই দিতাম, কিন্তু এটা শুরু হয়েছে 81 থেকে। তো এখানে আমি যে মান নিছি পরেরটা থেকে শুরু হইলে এখানে যা ব্যবধান ছিল তাই হবে। তো আসো এটা ক্লিয়ার হয়েছে আশা করি। এটা একদম ক্লিয়ার হয়েছে না সবার? এখানে এখানে সর্বোচ্চ গণসংখ্যা সর্বোচ্চ গণসংখ্যা 12। অতএব প্রচুরক চিহ্ন হবে, অতএব প্রচুরক শ্রেণী শ্রেণী 61 থেকে 70, 61 থেকে 70। তো অতএব প্রচুরক ইকুয়াল টু এল প্লাস f1 প্লাস f1 গুণন এস। তো এল এর মান প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 61 প্লাস, তারপরে কত, এফ এর মান প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্বের শ্রেণীর গণসংখ্যা, তো 12 মাইনাস 10, 12 মাইনাস 10 কত আসতেছে আমাদের 2। তারপরে কি 12 মাইনাস 5 আসতেছে কত, এটা 2 প্লাস 5, 2 প্লাস 7, 2 প্লাস 7 গুণন শ্রেণী ব্যবধান কত ছিল 10, শ্রেণী ব্যবধান কত ছিল 10, তো এটা আসতেছে কত 61 প্লাস 20 ভাগ 7, 7 2 9, তো এটা আসতেছে 61 প্লাস 20 ভাগ 9 করলে কত আসে 21। কেমনে 121 লিখছি কই আমি, কই 121 লিখছি কোথাও আমি? 121 এটা দাঁড় দিছিলাম, সো 12 হবে, এটা শুধু 12 গণসংখ্যা 12, সরি এটা আমি দাগ মানে একটু দাঁড় দিতে যাই, তুমি দাঁড় দিছি তুমি ভাবছো এটা, তো এটা আমি দাঁড় দিছি, তুমি এটা 21 ভাইবে নিও না। সো দাঁড় দিলামই না, কারণ এই অতএব লিখছি তো, আবার এখানে দাঁড় দিয়ে দিছিলাম যে সংখ্যাটা এখানে শেষ। তো এটা দেখবা দাঁড় বইয়ের মধ্যে অনেক সময় দেয় একটু দূরে দেয়, তো একটু দূরে দিয়ে নিবা। আমি এটা 21 লিখি নাই, 12 লিখছি। তো এটা ক্লিয়ার হয়েছে, আমরা এখানে সাইড নোট দিব। এল প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা 61, তারপরে f1 কত 12 মাইনাস 10 ইকুয়াল টু 2, f2 কত 12 মাইনাস 5 ইকুয়াল টু 7, এইচ কত 10, এইচ 10। সন্ধ্যা 7টায় ক্লাস হয়, পেজে লিঙ্ক দেওয়া আছে দেখো, সন্ধ্যা 6:45 পেজে লিঙ্ক দেওয়া আছে দেখো। এসএস নিতে হলে নাও, এসএস নিতে হলে নাও। 62 পয়েন্ট কত আসছে 20, সো 62 আসবে না, 62 বেশি আসবে তাহলে। তো 62 বেশি আসার তো কথা, তোমরা 62 আসলো কই থেকে, 2 দুগুণে 10, 10 দুগুণে 20 ভাগ হইলো 9, তো আস্তে আস্তে 2.22, তো এটা আসলো তাহলে 63.22 আসবে।
সূত্র ভুল হয়েছে। এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন এইচ, এটাই না সূত্র? এটাই না সূত্র? কি আমি সূত্র ভুল লিখছি? দাঁড়াও তো দেখি, হতে পারে ভুল। আমি, তোমরা যদি সূত্র ভুল বলো, কই সূত্র তো ভুল হয় নাই ভাইয়া, তোমরা তো সূত্র ভুল বললাও, দেখো তো সূত্র ভুল হয়েছে কিনা। এই কই সূত্র ভুল হয়েছে? আমার তো সূত্র ভুল হওয়ার কথা নাই, আমি তো এটাই লিখছি, এল প্লাস F1 বাই F1 প্লাস F2 গুণন এইচ, তাই লিখছি না আমি? ও এটা F2 হবে, সরি, এটা F2 হবে, এটা F2 হবে। ও টাইপ মানে লেখাতে ভুল হয়েছে। আমি বলছি F1 বাই F1 প্লাস F2। তো আজকের মতো আমরা এগুলাই রাখবো। কালকে তোমরা প্লিজ যারা ক্লাস করো, এই যে এখানে যারা আসছো, তোমরা যারা এখানে তোমরা যারা আসছো, তোমরা পরবর্তী ক্লাসেও আসবে আশা করি, কিন্তু তোমরা প্লিজ কমেন্ট করবা না ভাই, এত কমেন্ট করলে ভাই ক্লাস নেওয়া যায় না। তোমরা প্লিজ এত কমেন্ট করবা না। কালকে আমাদের মেবি উচ্চতর গণিত ক্লাস, উচ্চতর গণিত ক্লাস সন্ধ্যা 6টা 45 মিনিটে, সন্ধ্যা 6টা 45 মিনিটে। তোমরা যারা ক্লাসে আসবে প্লিজ এত পরিমাণ কমেন্ট করবা না। তোমরা প্লিজ এত পরিমাণ কথা মানে কমেন্ট করবা না। যদি তোমরা যে কথাটা বলছো যে ভাই F1 এর জায়গায় F2 হবে, F2 ইকুয়াল টু 7, 7ই তো লিখছি, F2 ইকুয়াল টু 7 লিখছি না, 5 12 মাইনাস 5 ইকুয়াল টু 7, 7ই তো লিখছি, 5 2 প্লাস 7 ইকুয়াল টু 9। গণিত ক্লাস রেগুলার রাত 9টায়, গণিত রাত 9টায়। তোমরা প্লিজ এই ক্লাসে এসে, তোমরা প্লিজ ক্লাসে এসে কমেন্ট করবা। তোমাদের এই কমেন্টের জন্য ভাই অনেক টাইম নষ্ট হয়। কালকে ক্লাস নাই, কালকে পেইড ব্যাচের ক্লাস, তোমাদের পরবর্তী ক্লাস শনিবার। আর তোমরা যারা এই কোর্সের বিষয়ে ভর্তি বা বিস্তারিত জানতে চাও, বিস্তারিত জানার জন্য আমাকে ফোন দিবা, ঠিক আছে? বিস্তারিত জানার জন্য অবশ্যই ফোন দিবা যদি কারো জানার প্রয়োজন পড়ে। কারণ এখানে তোমাদের এসএসসি প্রিপারেশনটা তোমরা অনেকদিন যাবত এখানে ক্লাস করতেছো, তোমরা জানো ভাইয়া কেমন পড়ায়, অনেকের আইডিয়া আছে। তো তোমরা অনেকে প্রথমে ভাবছিলাম যে ভাইয়া হয়তো টাকা নিয়ে ভাববে, এই কারণে ভর্তি হও নাই। তো তোমরা ওই কোর্স আমাদের শেষের দিকে। তো ঠিক আছে, আমাদের আমাদের মোটামুটি কোর্স ক্লাস কেটে গেছে না, ক্লাস তো চলতেছে। হ্যাঁ, আমাদের পেইড ব্যাচে কমেন্ট কম হয়, যার কারণে গণিত অনেক তাড়াতাড়ি আগানো যায়। আমি কিন্তু আজকে এই পেইড ক্লাসগুলো যদি আমি পেইড ব্যাচে নিতাম, তো এই ক্লাসগুলো যদি আমি পেইড ব্যাচে নিতাম, তো আমার 2টা ক্লাসে এই পরিসংখ্যান শেষ হয়ে যেত। আর এখন আমাদের পরিসংখ্যান ক্লাস নিতে কমেন্ট মানে ক্লাস করে নিতে হইতেছে 3টা। 2টা ক্লাস হয়েছে, আর একটা ক্লাস নিতে হবে। তো আর একটা ক্লাসে তোমরা যে পরিমাণ কমেন্ট করো, তো আরেক ক্লাসে আমার কমেন্ট দেখারই টাইম নাই। তো কমেন্ট আমি পেজে অ্যাডমিন দিয়ে রাখবো একজনকে, সে শুধু যদি কেউ উল্টাপাল্টা কমেন্ট করে তাকে ব্লক করবে, আমি শুধু পড়াবোই। তারপরে ক্লাসে 3টা চিত্র আছে আমাদের, আয়তলেখ শিখতে হবে, আয়তলেখ, অজীব রেখা, বহুভুজ। 3টা চিত্র শিখবো আমরা পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাস শনিবার। শনিবার আমি আজকে চাইছিলাম যে একটা চিত্র শিখে রাখবো, কারণ মধ্যক প্রচুরক 2টা ছোট ছোট জিনিস ছিল, যার কারণে আমি আজকে একটা কিছু শিখে রাখতে চাইছিলাম। তো সময়ের কারণে হইলো না। এত পরিমাণ কমেন্ট করবে না তোমরা এরপরের থেকে, আশা করি পরবর্তী ক্লাসে 3টা শেষ করতে পারবো, ঠিক আছে? ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে 3টা শেষ করে দিব। কাল ক্লাস হবে আমাদের 6টা 45 মিনিটে। আর তোমরা অবশ্যই যারা ভর্তি হবে অবশ্যই যোগাযোগ করবে ভাই। এখানে তোমাদের ভালো প্রিপারেশনের জন্য, ভালো প্রস্তুতির জন্য এই 600 টাকা কোনো মানে ওটা অনেক খুব বেশি না, কিন্তু পরে ভর্তি হলে অবশ্যই বেশি দিয়ে ভর্তি হতে হবে। কারণ আমাদের ফিজিক্স কোর্সে যারা এখনো ভর্তি হইতেছে, মানে আগের কোর্সে যারা রেকর্ড ক্লাস করবে, তারাও এখন 1000 টাকা দিয়ে ভর্তি হইতেছে। এখনো ফিজিক্স কোর্স 1000 টাকা। আর ম্যাথ কোর্স মানে এখন আর কয়েকটা অধ্যায় বাদ আছে, মানে ইম্পর্টেন্ট অধ্যায় সব শেষ, তারপর 850 টাকা দিয়ে ভর্তি হইতেছে যারা ভর্তি হয়। তো
এত এত মানে পরে ভর্তি হয়ে বেশি দিয়ে ভর্তি হয়ে লাভ কি? যাদের ইচ্ছা আছে তোমরা আগেই ভর্তি হবা। এটা আমাদের যারা আগে ভর্তি মানে আগের কোর্সগুলোতে যারা এখনো ভর্তি হইতেছে তাদের এটা। সাফিয়া, তুমি এখনো ক্লাস করতেছো? আমি তো পুরাই অবাক। যাই হোক, তোমরা ক্লাস টাইম হয়তো জানতে পারছো। তো এই যে পেইড ব্যাচে যারা বিষয়ে ভর্তি হবা তাহলে সে কথা বলবো। আর পরবর্তী ক্লাস হলো শনিবার, শনিবার দেখা করবা রাত 9টায়। ও দেখা করবো বলে ক্লাসে চলে আসবা। আজকের মতো আমরা এখানে শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ক্লাস তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। কালকে ক্লাস, কালকে ক্লাস রাত, কালকে ক্লাস সন্ধ্যা, কালকের ক্লাস আগামী ক্লাসটা লেখা দিই। আবার তোমরা হয়তো এই তোমরা কমেন্ট করবা যদি ক্লাসে কথা বলি, যখন ক্লাসে কমেন্ট করো না তোমরা পেজে, তখন আমাদের মনে হয় যে তোমরা ক্লাস করবা না। কাল ক্লাস হলো, কাল আগামীকাল, আগামী না লিখলে আবার বলবা যে স্যার। আগামীকাল 6টা 45 PM। আগামীকাল 6টা 45 PM, সন্ধ্যা, সন্ধ্যা 6টা 45 PM। হ্যাঁ, আসসালামু আলাইকুম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যারা সালাম দিতেছো, ওয়ালাইকুম আসসালাম।